যদি আমরা সরাসরি আওয়ামী লীগের কথা বলি, আপনি একটি অনুষ্ঠানে মানে আরেকটি টেলিভিশন চ্যানেলে বলছিলেন যে, আম আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা না আসা পর্যন্ত অনেকে বিনিয়োগ করতে চাইছে না। এই বিষয়টা আসলে কি? না, এটা আমি বলেছিলাম, এটা এখনো বলি। সেটা জি, হলো না, উনি আসাকালীন বা এটা ও বক্তব্যটা এরকম ছিল যে, এখানে একটা রাজনৈতিক ২ টা দ্বন্দ্ব আছে। তারপরে আবার এখানে দেখা যাচ্ছে যে, সাবেক প্রধানমন্ত্রী দেশে আসতেছেন। এবং এখানে একটা কথা আমাদের বাজারে আপনার উঠছে বা আলোচনা হচ্ছে যে, যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসেন, এখানে আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব হবে, গন্ডগোল হবে, মারামারি কাটাকাটি কিছু হবে। এই ধরনের কথা কিন্তু আপনি দেখেন মানুষের কাছে শুনতে পাবেন। হুম, এই কথাগুলোই বিদেশীদের কানে যাচ্ছে। যে যদি উনি আসেন তাইলে কি এখানে শান্তি হবে না গন্ডগোল হবে? তাইলে আমি আপাতত একটু অপেক্ষা করি। দেখি যে পরিস্থিতিটা কি হয়। এরকমও এটা ঠিক আছে। তারাও বলছে, আমাকে ২ একজনে বলছেও যে আমরা ৬ মাস অপেক্ষা করি, দেখি কি অবস্থা দাঁড়ায় পরিস্থিতি। এখন যে সমস্যাটা সবচেয়ে বড় সমস্যাটা দেখেন আমাদের এখানে বর্তমানে আমি আপনাকে বলি যে মিল ফ্যাক্টরি গুলা আমাদের যে সমস্যা বেশি হওয়ার কারণের পিছনে ১ নম্বরে আমি যদি বলি দেখেন আমাদের এখন ওয়েদার ভালো না, আমরা সোলারে পাচ্ছি না। আমরা সোলারে ৪ ঘন্টা পেতাম। এখন হুম, মধ্যে পাওয়া যাচ্ছে। আজকে সারাদিন সোলারের কোনো আমরা রেজাল্ট পাচ্ছি না। আমি বসেছিলাম এতক্ষণ ফ্যাক্টরির জি, সঙ্গে যোগাযোগ করে। দ্বিতীয় হতে হলো গ্যাস দিয়ে আমরা ক্যাপটিভ পাওয়ার চালাই। গ্যাস নাই। তৃতীয়ত হলো বিদ্যুৎ দিয়ে আমরা কিছু অংশ চালাই। বিদ্যুতের খানিকক্ষণ আসে, খানিকক্ষণ চলে যায়। এটাতে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না। তৃতীয়ত হইলো যে আমরা একটা সিস্টেম করেছি যেটা ইবিএস বলা হয়। আপনার এটা হইলো ইউপিএস এর মতো। আমরা ব্যাটারি আমরা সোলার অথবা বিদ্যুৎ থেকে চার্জ করে সেটা আমরা মেশিন ফ্যাক্টরিকে ৩ ঘন্টা চালাতে পারি। এটাও কিন্তু আচ্ছা। আমাদের কিন্তু যেহেতু বিদ্যুৎও নাই, সোলারও নাই, আজকে কোনটি নেওয়া হচ্ছে না। এটা হলো একটা পরিস্থিতি। এটার জন্য আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। ক্ষতি বলতে আমার শ্রমিক বসে আছে। বসে থাকার পরে তাকে বেতন দিতে হচ্ছে, উৎপাদন নাই। কিন্তু উৎপাদন নাই, এখন যেটা উৎপাদন হয় 20% হলো। মনে করেন 20% এর কস্ট 70% এটার সঙ্গে যোগ হয়ে গেল আমার ওয়ার্কারের। কারণ আমি তাদের বসায় বেতন দিচ্ছি। সেটা আমি কোথায় থেকে পকেট থেকে দিব না আমার কস্টিং থেকে দিব। এখন আমার যে সুতা আমি বানাচ্ছি, আমার সুতাতে এখন একেক পাউন্ড সুতাতে আমার ৳১৮ এড করতে হচ্ছে। আমার এই কস্টিং ধরার জন্য। অথবা অন্যথায় আমার ফ্যাক্টরি চালানো যাবে না। এটা হলো ওভারঅল আমাদের এখানে। আর স্বাভাবিক যেটা আমি বলতে চাই যে বিগত যেসব আমরা সময়গুলো পার করেছি এবং এখন যে পার করতেছি তার ভিতরে আমাদের কিছু জিনিস আমাদের চোখের সামনে আমরা দেখতেছি, যেটা হলো ১ নম্বর হলো আইন শৃঙ্খলা রক্ষা যেটা আছে। সেই আইন শৃঙ্খলা রক্ষার যেটা আছে, আইন শৃঙ্খলাটা আমার মনে হচ্ছে যে একটু ধরেন যদি বলি যে এলাকায় ছোট চাঁদাবাজি, নতুন চাঁদাবাজি এগুলো এসে গেছে। এই জিনিসগুলা আমাদের ব্যবসার জন্য একটা আতঙ্ক। সবচেয়ে বড় আতঙ্ক কে কখন আসলো, কাকে কি বললাম, কাকে আমি চাঁদাটা দিতে পারলাম কি দিতে পারলাম না, দেওয়ার দরকার কিনা, না দিলে আমার পরিস্থিতি কি হবে? আমাকে রাস্তা আটক করে আমার গাড়ি ভাঙবে কিনা? এই ধরনের আতঙ্কের ভিতরে আমরা আছি। আপনি যেহেতু বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতির দায়িত্বে আছেন। হুম, চীন বিভিন্ন মাত্রায় বিনিয়োগ করবে বলে জানিয়েছে আমাদের প্রধানমন্ত্রী মাস ২ এক আগেই তো সফর করলেন। আ এবং সেখান থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এটা কি শুধু আশ্বাসের মধ্যে রয়েছে নাকি কোনো বাস্তবতা এর মধ্যে কাজ করছে? আর যদি উল্টো কোনো চিত্র থেকে থাকে যে শুধুমাত্র আশ্বাসের মধ্যেই আছে, বাস্তবতার জায়গা থেকে তারা বিনিয়োগ করছে না বা করবে না। যদি তাই হয়ে থাকে তাহলে তার পিছনের কারণগুলো কি? ধন্যবাদ আপনাকে। আপনি একটা মূল্যবান কথা জিজ্ঞেস করেছেন। এটা হলো আমি ব্যক্তিগত একটা মত প্রকাশ করি আপনাকে। সেটা হলো আমাদের প্রধানমন্ত্রী চীন সফর করেছেন। চীন সফর করার পরে চীন সরকার উনি মনে করেছেন যে এই সরকারের সঙ্গে আমাদের সম্পর্কটা আরো ভালো হবে। আমরা এখানে বিনিয়োগ করব। এখন আমাদের প্রাইম মিনিস্টার চাচ্ছেন আইন শৃঙ্খলা ভালো হোক বা আমার এই ব্যবসাটা এখান থেকে আসুক। কিন্তু কাজটা করবে কে? কাজটা তো করবেন আপনি আর আমি। এখন আমি আর আপনি যদি আগায় না আসি, শুধু প্রাইম মিনিস্টার বললে হবে? বা চীনের প্রধানমন্ত্রী বললে হবে? হবে না। তবে আমি মনে করি আমাদের যারা নিচু পর্যায়ে যারা আছেন প্রধানমন্ত্রীর পরে যারা এই কাজগুলাকে আগায় নিয়ে যাবেন, তাদের এটা তাদের আসলে তাদের চিন্তাধারায়, পরিকল্পনায় এই ধারণা থাকতে হবে যে এটা আমার প্রধানমন্ত্রী চাচ্ছে আমার দেশের জন্য মঙ্গল, আমি এটা করতে চাই।
তারা যদি আগায় আসে এটা হবে, আর না হলে এখানে বিভিন্ন বাধা, বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করে এগুলাকে আপনার ডিলে করা হবে। যেমন আমি আপনাকে একটা উপমা দিই সংক্ষেপে। আপনি জানেন যে কিছুদিন আগে আনোয়ারাতে চীনের জন্য একটা ইকোনমি জোন দেওয়া হয়েছে। সেটা দেওয়ার কথা ছিল আরো 6 বছর আগে। তো আপনি যদি এইভাবে একটা জায়গায় একটা জিনিস দেওয়ার জন্য কথা বলে 5 বছর, 6 বছর, 3 বছর দেরি করেন, তাহলে কি সে বসে থাকবে? আপনি কি না, যদি বা একটা আমাকে যদি আমলাতান্ত্রিক জটিলতা মিস্টার খুরশেদ আলম, আমলাতান্ত্রিক জটিলতা প্রতি সরকারের সময় কাজ করে, এটা আমরা জানি। লাল ফিতার দৌরাত্ম্য কিংবা আমলাদের যে এক ধরনের স্থবির মানসিকতা, সেদিক থেকে অনেক ক্ষেত্রে আমরা এগোতে পারি না। এটা ঠিক আছে। কিন্তু স্পেশালি আ বিদ্যুৎ বা সার্বিক দিক থেকে যদি বলি জ্বালানি সংকট অথবা রাজনৈতিক কোন সংকটকে সামনে রেখে তারা শুধুমাত্র মানে আশ্বাসের উপরেই রেখেছে কিনা বাংলাদেশকে না, বিনিয়োগের ক্ষেত্রে? এখন এখন ধরেন আপনার জ্বালানির ব্যাপারে যেটা আপনি বললেন, দেখেন আমরা কিন্তু জ্বালানির এই সমস্যা কখনো এরকম দেখি নাই। যেটা এখন দেখতেছি এটা কি কারণে হলো, এটার পিছনে কিন্তু আপনাকে রহস্য দেখা উচিত। আমি মনে করি যে আমাদের এত বছর আমরা দেখলাম আমাদের, হ্যাঁ, শর্টেজ ছিল, কিন্তু মিল বন্ধ হয়ে যাবে, জ্বালানি একদম বন্ধ হয়ে যাবে, এলএনজি একদম আসবে না। আপনার ওইখানে তাদের জাহাজে মানে আগুন লাগবে, বা জাহাজের সমস্যা হলো, জাহাজ আসতেছে, জাহাজ নামাইতে পারতেছে না, এলএনজি দেওয়া যাচ্ছে না, নিজস্ব কূপগুলো খনন করে আরো উত্তোলন বাড়ানোর জন্য মডার্নাইজেশন কিছু করা হয় নাই। এগুলোর হুম, পিছনে কি? এখন এগুলো তো আমাদের দেখতে হবে। এখন আপনি ধরেন আপনি জ্বালানি কিনেছেন কিন্তু আপনি দিতে পারতেছেন না। আপনার জাহাজ ওইখানে মাত্র লাগানোর জায়গা আছে ২টা। এখন আপনি ১০টা কিনলেও তো লাভ হবে না। এখন দেখতে হবে। আমি মনে করি যে এটা সরকারকে অতি গুরুত্ব সহ এটাকে একটু তদন্ত করে দেখা যে কি কারণের জন্য এই যে আজকে সমস্যাটা হলো, জ্বালানি বিদ্যুৎ সমস্যা হয়ে আজকে মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেল, অর্থনীতির যে অবনতি হচ্ছে, এটার কারণটা, রহস্যটা বের করে জনসাধারণের বা মিল মালিকদের জানানো উচিত। শুধু আমার এটা হয়েছে, হয়ে গেছে তা না। এটা কেন হলো, ভবিষ্যতে যে এরকম হবে বা হবে না, এটা নিশ্চয়তা দিতে হবে। আপনার কি মনে হয়? নিশ্চয়ই আপনার তো এক ধরনের এনালাইসিস আছে যে এই না, না, আমার সংকটটা অ্যানালাইসিস করে। যেটা হয়, এখন হুম, এই ধরনের যে সমুদ্রে আপনার দেখা গেছে যে ঘূর্ণিঝড়, অনেক ঘূর্ণিঝড় না, সেটা তো হয় নাই। কিছু হয় ঘূর্ণিঝড়ের জন্য বা সামুদ্রিক কিছু সমস্যার জন্য ২-১ দিন, সেটা আমরা দেখেছি এর আগেও হয়েছে যে আপনি জাহাজ থেকে গ্যাসটাকে আমাদের মানে রীতিমতো এখান থেকে সরবরাহ করা হয় নাই। কিন্তু এই বিগত কিছুদিন তো এরকম অবস্থা হয় নাই যে সমুদ্রে উত্তাল ঢেউ ছিল, জাহাজ আসতে পারে নাই, হুম। জাহাজ আসে নাই। এখানে একটা জায়গায় বলা হচ্ছে জাহাজে আগুন লেগেছে, আরেকটা জায়গায় বলা হয়েছে ত্রুটি হয়েছে, এবং জিনিসটা কোনটা সত্যি এটা কিন্তু আমরা এখনো তথ্য পাইনি। আমাদের কাছে ২টা তথ্য। একটা হলো জাহাজে আগুন লেগেছিল, আর একটা হচ্ছে জাহাজে যেখান থেকে আপনার গ্যাসটা সরবরাহ করা হবে সেইখানে সমস্যা ছিল। আসলে কোনটা? আমরাও তো দ্বিধা চিন্তায় আছি যে আসল কোনটা। তো এই জন্য আমি বলছি যে এটার জন্য নিরপেক্ষ লোক দিয়ে তদন্ত করা এবং আমাদের জানানো। যদি আমরা জানি যে সত্যিকারের আমাদের একটা সমস্যার জন্য, ভুল ত্রুটির জন্য এটা হয়েছে, কিন্তু এটা তো এখনো হয় নাই কখনো, এখন কেন আপনার মাস হয়ে গেল? এটা আমার আপনার কি চিন্তার মনে হয় বিষয়, তথ্য, আমার দৃষ্টি থেকে আমি বলি। আপনার কি মনে হয় যে তথ্য আড়াল করা হচ্ছে অথবা গোপন করা হচ্ছে? আমার কেন জানি মনে হচ্ছে আমরা যে তথ্য দেওয়া হচ্ছে সেই তথ্যটা সঠিক কিনা এটার আমার দ্বিমত আছে একটু। কারণ হইছে যে ১ দিন ২ দিন হতে পারে। আর যদি আগুন লেগে থাকে সেই দৃশ্য আমরা দেখি নাই যে এই জাহাজটা আগুন লেগেছিল, এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা পার্টিকুলার জিনিস আমরা দেখতে চাই আমাদের মনের শান্তির জন্য। আপনি বলেন এখানে ক্ষতি হয়েছে, হ্যাঁ ক্ষতি হয়েছে। ক্ষতিটা যদি আমাদের দেখানো হয় আমরা বুঝতে পারবো। এই ক্ষতি নাকি আসলে অন্য কোনো ডিলে করা হচ্ছে, জাহাজ জি। আসতে দেওয়া হচ্ছে না, ঠিক মতো গ্যাসটা নামানো হচ্ছে না। হতে পারে, আ অস্বাভাবিক আমার কিছু না। আমার প্রশ্ন ছিল যে চীন আসলে এই অবস্থায় কোন ধরনের বিনিয়োগ করবে কিনা? নাকি শুধুমাত্র আশ্বাসের উপরে রেখেছে? অথবা সার্বিকভাবে আমি যদি আবার আরো ব্রড স্পেস এ প্রশ্নটা করি যে বিদেশি বিনিয়োগ গত কয়েক বছরে একেবারে 0 বলা যেতে পারে। তো সেই বিদেশি বিনিয়োগের দিকে আমরা তাকিয়ে আছি। আসলে এই বিদেশি বিনিয়োগ কি এই মুহূর্তে বাংলাদেশে যে পরিস্থিতি সব দিক থেকে বিরাজ করছে, বিদেশি বিনিয়োগ কি আসবে আপনার মনে হয়? ধন্যবাদ। আমি যদি আপনার এক কথায় প্রশ্নের উত্তর দিই, বাংলা কথা। হুম, আমাদের এখানে বিনিয়োগ আনার জন্য যে সকল পরিকল্পনা দরকার,
আমাদের এই বিনিয়োগ করার জন্য ওই ধরনের কোনো পরিকল্পনা নাই। শুধু আপনাকে বলা হচ্ছে আপনি আসেন, বিনিয়োগ করেন, কিন্তু কে আসবে, কি করতে আসবে, এটা কি বাংলাদেশের জন্য পক্ষে না বিপক্ষে, এই ধরনের কোনো আলোচনা হয় নাই বা কাউকে জিজ্ঞেস করা হয় নাই। যারা এই কাজ করতেছেন তারা তাদের নিজস্ব বুদ্ধিতে শুধু বিনিয়োগ আনেন, সেমিনার করেন, আপনার এটা করেন, টাকা পয়সা খরচ করেন। আপনি দেখান যে একটা বিনিয়োগ এখানে এই পর্যন্ত এসে আপনি উৎপাদন করে তারা রপ্তানি করেছে, সরকারের আয় হয়েছে, আপনি দেখাইতে পারবেন? পারবেন না। কারণ হয়েছে কি, আমাদের পরিকল্পনা নাই। বিদেশি বিনিয়োগের অনেক পরিকল্পনা আছে, বিদেশে দেখেছি। বিদেশি পরিকল্পনা, বিদেশে বিনিয়োগ, আপনি যান সাউথ কোরিয়াতে দেগু সিটি, একটা সিটি আছে বিদেশি, ওখানে যত ইন্ডাস্ট্রিয়াল জোন। আপনি যান চীনেও আছে, থাইল্যান্ডে আছে। তাদের পরিকল্পনা ভিন্ন। আমাদের যে পরিকল্পনা যেগুলো বলা হয় সত্যিকার অর্থে আমি নিজে সন্তুষ্ট না। এখানে বিনিয়োগ কেউ করতে আসলেও হয়তো আসবে, কিন্তু চলে যাবে, না করি চলে যাবে। কিন্তু আপনাকে তাদের দুইটা জিনিস করতে হবে। যে বিনিয়োগ করতে আসবে তাকে আপনি সেফটি গার্ড দিতে হবে, যে উনি এই দেশে বিনিয়োগ করে উনার পুঁজিটা ব্যবসা করে যাতে উনার আয়টা উনি উনার পুঁজি সহ নিয়ে যেতে পারে আগামী 7-10 বছরে। আর একটা দিতে হবে, বাংলাদেশে যেসব ফ্যাক্টরি গুলো হয়েছে, যারা স্থানীয় বিনিয়োগকারী তাদের পুঁজি এবং তাদের ব্যাংকের ঋণ যেন পরিশোধ করতে পারে, এটাকে সেফগার্ড দিতে হবে। এখন আপনি যদি নিয়ে আসেন, আজকে আমি বলি যে আমরা টেক্সটাইল, আমি সম্বন্ধে বলি, আমাদের বিটিএম এর সম্বন্ধে একটু উপমা দেই। আমরা বাংলাদেশে এখন 16-17 কোটি লোকের জন্য কাপড় দিতে পারি এবং সুতা দিতে পারি, কিন্তু আপনি বলতেছেন যে তুমি এখানে আইসা একটা কাপড়ের মিল করো। আপনি কি দেখেছেন যে আমার বাংলাদেশের জন্য লাগবে কি লাগবে না? হ্যাঁ, আপনি যদি বলেন আমি এক্সপোর্টের জন্য দিব, সেটার জন্য আপনি কোনো জিনিস সঠিকভাবে পরিকল্পনা আপনি এখানে উল্লেখ করেন নাই যে বাংলাদেশে মিলগুলা এখানে 60% কাপড় বাংলাদেশ গার্মেন্টসকে দিতে পারে, 40% কাপড় শর্টেজ আছে। তুমি এই 40% কাপড় শুধু গার্মেন্টসকে দিবা, এই কাপড় বাইরে বিক্রি করতে পারবা না। কোথায় আছে লেখা? আপনি দেখাইতে পারবেন না। আমি বললাম কেন? পরিকল্পনা করার জন্য। আপনাকে ইন্ডাস্ট্রি করতে যে লোকটা ইনভেস্ট করবে তাকে সঠিক তথ্য, সঠিক একটা সুযোগ দেওয়ার বা সঠিক ব্যবসার নিয়মটা করার জন্য কোনো আইন এখানে কিছুই নাই। অতএব আমি মনে করি সবার আগে এখানে পূর্ব পরিকল্পনা যারা করতেছেন, ইনভেস্টরে যারা বসেছেন, যে যারা বিনিয়োগকারীকে ডাকছেন, আগে আপনাকে সেই জিনিসটা বুঝতে হবে যে আপনি কি করবেন, কি করতে চাচ্ছেন। আপনি একটা পরিকল্পনা করলেন, আপনার লাভ হলো না, দেশের আরো ক্ষতি হলো। এই যে আপনি এখন এফটি করতেছেন, আপনি জানেন জাপানের সঙ্গে কোরিয়ার সঙ্গে এফটি হচ্ছে, চীন করতে চাচ্ছে। এফটিটা কি করবেন, কখন করবেন, কার জন্য করবেন, আপনি কি ওখানে উল্লেখ করেছেন? আপনি বলছেন আমি এফটি করব। এফটিটা কি করবেন? আপনাকে এফটি করতে হবে, তোমাকে এখানে একটা ফ্রি ট্রেড এরিয়া দেওয়া হবে, তুমি পণ্য নিয়ে আসবা বিদেশ থেকে, কাঁচামাল মাল বানাইয়ে ভ্যালুয়েশন করে এখান থেকে তুমি সরাসরি বিদেশে বিক্রি করবা, ফরেন কারেন্সি আর্ন করবা বাংলাদেশের উন্নয়নের জন্য। এটা এটা বলা হয় নাই। এখানে জিনিসগুলো উল্লেখ করা উচিত যে তুমি এখানে বাংলাদেশে স্থানীয় বাজারে কোনো পণ্য বিক্রি করতে পারবা না, যেহেতু এই মিলগুলা বাংলাদেশে এখনো এক্সিস্টিং আছে। আর যদি তার সঙ্গে কম্পিটিশন করাই দেন, বাংলাদেশের মিলগুলো ব্যাংকের একটা টাকাও দিতে পারবে না, সবগুলো মিল বন্ধ হয়ে যাবে। আমি বলি আমার যে অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বললাম, কেউ হয়তো খুশি হবে, কেউ বেজার হবে, আমি সেটা পরোয়া করি না, বা আমি এটার জন্য কোনো নিজেকে আমি লজ্জিত বোধ করি না। কারণ হয়েছে আমি আমার দেশের স্বার্থ দেখব, আমার দেশের উন্নয়ন যেটা দিয়ে হচ্ছে সেই উন্নয়নের জন্য আরো উন্নতি করার জন্য আমাকে বিনিয়োগ আনতে হবে। সেই বিনিয়োগের জন্য ওদেরও বুঝাইতে হবে। এখানেও আপনি বিনিয়োগ হয়েছে, আপনাকে আমি বলি, আপনার ধরেন ইপিজেডে, ঢাকা ইপিজেডে বিদেশিরা বিনিয়োগ করেছে, তারা চলে যাচ্ছে কেন? গ্যাস নাই, বিদ্যুৎ নাই, রাস্তাঘাট নাই। আপনারা একটা রাস্তা করতেছেন ইয়ের থেকে, উত্তরা থেকে ইপিজেড পর্যন্ত, উপরে কাজ চলতেছে, নিচে রাস্তা নেই যাওয়ার মতো, রাস্তা বন্ধ করে দিয়েছেন। তো এগুলো কি পরিকল্পনা? এগুলো কি বিনিয়োগের কি একটা অংশ? আপনি বিনিয়োগকারী কি সুযোগ দিবেন? আপনি তখন বলছিলেন যে আপনি নিচের রাস্তা বন্ধ করে ফ্লাইওভার বানাবেন, 2 বছর লোক চলাচল করতে কষ্ট হবে। বলেন নাই। কেন বলেন নাই? যার জন্য আজকে অনেক বিদেশি বিনিয়োগকারীরা এখান থেকে তারা বুঝতে পারতেছে যে এখানে কোনো পরিকল্পনা নাই। আপনাকে একটা পরিকল্পনা করতে। আমি আবারও বলি, আমাদের দেশে বিনিয়োগ করার মতো সুযোগ আছে। এখানে যে জিনিসটা আছে, সুযোগ সুবিধা আছে। এখানে অবকাঠামো লাগবে কি? সর্বপ্রথম জ্বালানি।
বিদ্যুৎ এবং গ্যাস, সেই বিদ্যুৎ গ্যাস দিতে হলে আপনাকে আগে এক্সিস্টিং মিল, যাদের সঙ্গে আপনি কমিটমেন্ট করেছেন, যাদের সঙ্গে আপনি টাকা পয়সা নিয়েছেন, লাইন দিয়েছেন, তাদের গ্যাস বিদ্যুৎ দেওয়ার পরে আপনি আরেকজনকে দিতে পারবেন। এখন আপনি আমাকে না দিয়ে আরেকজনকে নিয়ে আসলেন, বলে আপনাকে আমি গ্যাস দেবো, বিদ্যুৎ দেবো। কোথায়? আমাকে তো দিতে, আমার বিল বন্ধ। তাহলে আপনি আমার কাছ থেকে, আমার মিলের থেকে আপনি ব্যাট নিচ্ছেন, আপনি আয় নিচ্ছেন, আপনি আমার কাছ থেকে বিদ্যুতের ব্যাট নিচ্ছেন, সুতার উপরে ব্যাট নিচ্ছেন, তারপর গ্যাসের উপরে ব্যাট নিচ্ছেন, এইভাবে টাকাগুলো নিচ্ছেন, অথচ আমার সুযোগ বন্ধ করে দিচ্ছেন, সরকারি আয়কে বন্ধ করে দিচ্ছেন। বিদেশি বিনিয়োগ আসবে, হ্যাঁ বিদেশি বিনিয়োগ আসবে, আগে দেশীয় বিনিয়োগ রক্ষা করে বিদেশি বিনিয়োগের প্রতি মতামত, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি এটা হলে দেশের একমাত্র বিনিয়োগ হবে, উন্নতি হবে, অর্থনীতি উন্নতি। জ্বালানি সংকট, পরিকল্পনা অভাব, এগুলো তো রয়েছেই। রাজনৈতিক অস্থিরতা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কতটা অন্তরায় হয়ে আছে, বাধা হয়ে আছে, মানে কোন রকম সমস্যার সৃষ্টি করছে কিনা আপনার কি মনে হয়? একটা দেশের সরকারের স্থায়িত্ব দেখেন এবং সরকারের কার্যকলাপ দেখে বিনিয়োগকারীরা আসে। এটা নির্ভর করবে যে আমাদের বর্তমান সরকারের, তাদের কি রকম মনোভাব, তাদের মধ্যে কি রকম চিন্তাধারা, ব্যবসায়িক চিন্তাধারা কি রকম। এই ধরনের যদি সুযোগ সুবিধা রাজনৈতিক ভাবে মোকাবেলা তারা করেন, তাহলে আমার মনে হয় বিনিয়োগকারীরা আসবেন। আর যদি ওনারা এই সব মোকাবেলা করতে, রাজনৈতিক সংকট যেটা আপনি বললেন, রাজনৈতিক সংকট আমরা মনে করি যে এখানে সরকার বিরোধী দল দুইটাই আছে, তাদের মধ্যে যদি আমি মনে করি যে সরকারের উচিত নমনীয় হয়ে বিরোধী দলের কথাবার্তা শুনে বিরোধী দলের সঙ্গে নিয়ে যদি আগায় যায়, আমার মনে হয় এখানে বিনিয়োগ অনেক আসবে। আর যদি আমাদের এখন নিজস্ব ভিতরে ইন্টারনাল পার্লামেন্ট মেম্বারদের মধ্যে যদি গন্ডগোল হয়, হাতাহাতি হয়, বা বকাবকি হয়, মন মন কষাকষি হয়, এগুলো দেখলে বিনিয়োগকারীরা আসবে না, এটা সত্যি। কিন্তু বর্তমান সরকারি দল, বিরোধী দলের বাইরেও তো আরেকটা দল রয়েছে। মানে যদি আমরা সরাসরি আওয়ামী লীগের কথা বলি, আপনি একটি অনুষ্ঠানে, মানে আরেকটি টেলিভিশন চ্যানেলে বলছিলেন যে আম আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা না আসা পর্যন্ত অনেকে বিনিয়োগ করতে চাইছে না। এই বিষয়টা আসলে কি? না, এটা আমি বলেছিলাম, এটা এখনো বলি। সেটা জি। হলো, না উনি আসাকালীন বা এটা বক্তব্যটা এরকম ছিল যে এখানে একটা রাজনৈতিক দুইটা দ্বন্দ্ব আছে, তারপরে আবার এখানে দেখা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী দেশে আসতেছেন, এবং এখানে একটা কথা আমাদের বাজারে আপনার উঠছে বা আলোচনা হচ্ছে যে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসেন, এখানে আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব হবে, গন্ডগোল হবে, মারামারি কাটাকাটি কিছু হবে। এই ধরনের কথা কিন্তু আপনি দেখেন মানুষের কাছে শুনতে পাবেন। এই কথাগুলি বিদেশিদের কানে যাচ্ছে যে যদি উনি উনি আসেন তাইলে কি এখানে শান্তি হবে না গন্ডগোল হবে। তাইলে আমি আপাতত একটু অপেক্ষা করি, দেখি যে পরিস্থিতিটা কি হয়। এরকম, এটা ঠিক আছে। তারাও বলছে, আমাকে দু একজনে বলছেও যে আমরা 6 মাস অপেক্ষা করি, দেখি কি অবস্থা দাঁড়ায় পরিস্থিতি। জি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে অর্থনৈতিক অবস্থা ঠিক হতে বা একটা স্থির জায়গায় যেতে ২ বছর সময় লাগবে। এদিকে আবার তিনিই বলছেন, বিদ্যুৎ জ্বালানি সংকটের দিক থেকে তিনি বলছেন যে এই সমস্যার সমাধান হতেও ২ বছর লাগবে। তা ২ বছর লাগবে, আবার ২ বছর পরে, মানে জ্বালানি সংকট সমাধান করতে ২ বছর লাগবে। আবার অর্থনীতিও ঠিক হবে ২ বছর পরে। এটা কি সম্ভব? মানে আপনার কি মনে হয়? আমি তো অর্থনীতির ছাত্রও না, আমি ব্যবসায়ীও না। কিন্তু আমার আ- প্রশ্ন হচ্ছে যে জ্বালানির সংকট সমাধান করতে যদি ২ বছর লাগে, তাহলে অর্থনীতি তো সেই ২ বছর পর থেকে গিয়ে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করবে বা হবে, তাই না? মানে আপনি অর্থমন্ত্রী এই কথার ভিতরে কোন বৈপরীত্য রাখেন কিনা? ধন্যবাদ। আমি মনে করি অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এটা উনি সঠিকভাবে জিনিসটা উপস্থাপন করতে পারেন নাই। হুম, একজন অর্থমন্ত্রীর থেকে একটা বক্তব্য কিন্তু অনেক মূল্যবান। এখন উনি কোন হিসাবে বলেছেন যে ২ বছরের ভিতরে জ্বালানি সংকট মিটবে না। আবার বলতেছেন ৭ দিনে ১৫ দিনে, আরেকজন বলতেছেন আর ১৫ দিনের ভিতরে আপনি গ্যাস পেয়ে যাবেন। তাইলে এখন ২ টা কথার কিন্তু ব্যবধান অনেক। এখন উনি যে ভাষায় বলেছেন, এটা সত্যিকার অর্থে শিল্প উদ্যোক্তা যারা আছে তাদের জন্য এটা একটা অশনি সংকেত। এই ধরনের কথা শুনলে এখানে তো কেউ আপনার এখানে আসার সম্ভাবনা নাই, এবং আমাদের যে সব এক্সিস্টিং মিল, আমাদের মনেও কিন্তু অশান্তি সৃষ্টি হচ্ছে একটা, বা আমরা অস্বস্তিতে আছি। কেন বক্তব্যটা হইতে হবে ক্লিয়ার। একটা মন্ত্রী হুম, হুম। বক্তব্য হবে, হ্যাঁ 10% প্লাস মাইনাস হবে,
উনি যদি বলে এটা 10 দিনে আসবে, সেই জায়গায় 12 দিন আগে পরে কোনো অসুবিধা নাই। সেটা যদি 2 বছর হয়, 2 বছরেও তো আপনি তো এইভাবে দেশের অর্থনীতি থাকবে না। যদি আপনি এই গ্যাস বা জ্বালানির সমস্যা মিটাতে 2 বছর লাগে, তাইলে তো সবগুলো মিল আপনি ব্যাংকের টাকা কোথায় থেকে দিবেন? সবাই তো ব্যাংক্রাপসি হয়ে যাবে। ব্যাংকের লোন পরিশোধ করবেন কোথায় থেকে? সবটা আপনার এই প্রত্যেকটা লোক ব্যাংক্রাপসি হয়ে যাওয়া মানে ধ্বংস। এই অর্থনীতি মিল ফ্যাক্টরি কারখানার ধ্বংস।